আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। তফসিলের কাউন্টডাউন শুরু। চারদিকে দাউ দাউ উত্তেজনা। সংঘাত সহিংসতায় দেশজুড়ে আতঙ্ক। এদিকে মাইকে ঘোষণা দিয়ে গণপিটুনি, এক যুবক নিহত। এরপর থাকছে চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই চলবে, হাসনাত। সর্বশেষ থাকছে সেনাবাহিনীর ভূমিকা ভালো মনে করেন বেশিরভাগ মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, যে দেশ একসময় নিজের টাকায় পদ্মা সেতু বানিয়েছিল, যে দেশ প্রথমবারের মতো মেট্রো রেল, বিদ্যুৎ, ডিজিটাল কানেকশন পেয়েছিল, সেই সময়টার নাম শেখ হাসিনা যুগ। হ্যাঁ, হয়তো সমালোচনা ছিল, কিন্তু তখন ছিল উন্নয়ন, ছিল দিক নির্দেশনা, ছিল আশা। আর এখন ইউনূস সরকারের নামে চলছে নতুন অধ্যায়। বলা হয় তারা আনছে গণতন্ত্র, বাকস্বাধীনতা, ভোটাধিকার। তবে প্রশ্ন থেকে যায়, উন্নয়ন না স্বাধীনতা, কোনটা আজ আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ? যদি আপনি মনে করেন শেখ হাসিনার সময়টাই ছিল ভালো, তাহলে নিচে লিখুন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনাকে আবারও চাই। আর যদি বিশ্বাস করেন বর্তমান সরকারের নীতি দেশকে এগিয়ে নিচ্ছে, তাহলে লিখুন, সময় এখন পরিবর্তনের। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। তফসিলের কাউন্টডাউন শুরু। চারদিকে দাউ দাউ উত্তেজনা। সংঘাত সহিংসতায় দেশজুড়ে আতঙ্ক। তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের পরিবেশ এখন যেন উত্তপ্ত লোহা। যে মুহূর্তে ছোঁয়া যাবে সেখানেই চিঁ চিঁ শব্দ। নির্বাচন কমিশন ৮ থেকে ১৫ই ডিসেম্বরের যে কোনো দিন তফসিল ঘোষণা করতে পারে। আর এই ঘোষণাই যেন দেশজুড়ে অস্থিরতার আগুনে নতুন করে ঘি ঢেলে দিয়েছে। প্রার্থী বাছাই, দলবদল, মনোনয়ন বঞ্চনা, সব মিলিয়ে রাজনীতি এখন যেন এক আগ্নেয়গিরি। মুহূর্তে কোথায় বিস্ফোরণ ঘটবে কেউই জানে না। বিএনপি প্রথম দফায় ২৩৭ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করতেই অস্থির হয়ে ওঠে দলীয় নেতাকর্মীর একাংশ। এর আগে জামায়াতও তাদের খসড়া তালিকা প্রকাশ করেছে। আর এরপর থেকেই শুরু ছিন্নবিচ্ছিন্ন বিক্ষোভ, সড়ক অবরোধ, সংঘর্ষ, লাঠিসোঁটা, টায়ার জ্বালানো, হামলা, ভাঙচুর। রাজধানী থেকে বিভাগীয় শহর, কোথাও শান্ত নেই মনোনয়ন নিয়ে ক্ষুব্ধ নেতাকর্মীদের মিছিল আর সড়ক অবরোধে। কোথাও পুরানো প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ, কোথাও নতুনের ওপর হামলা। দুই পক্ষই একে অপরকে দায়ী করছে, আর সাধারণ মানুষ দিন শেষে শিকার হচ্ছে দুর্ভোগের। সিনেমার দৃশ্যকেও হার মানায় এমন এক নৃশংস ঘটনার জন্ম দেয় চট্টগ্রাম ৮ আসন। বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ জনসংযোগে বের হলে দুর্বৃত্তের গুলিতে তার অনুসারী বাবলা নিহত হন। এরশাদুল্লাহ নিজেও পেটে গুলিবিদ্ধ হয়ে বেঁচে গেলেও পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে তা এর মধ্যেই স্পষ্ট হয়ে গেছে। ফরিদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ কয়েকজন আহত হন। আবার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে অস্ত্র হাতে গুলি ছোড়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ওই ঘটনায় আহত হয় অন্তত ২৫ জন। অভিযোগ, বিপর্যয়ের এই খেলায় প্রতিটি পক্ষ যেন অন্য পক্ষকে কোণঠাসা করতে চায়। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সাম্প্রতিক প্রতিবেদন আরও ভয়ঙ্কর চিত্র তুলে ধরেছে। শুধু নভেম্বর মাসেই রাজনৈতিক সহিংসতার ৯৬টি ঘটনা, ১২ জন নিহত, ৮৭৪ জন আহত। বিএনপির অভ্যন্তরীণ কোন্দল থেকেই ১০ জনের মৃত্যু আর ৫১২ জন আহত। এই সংখ্যা যেমন ভয়ানক, তার চেয়েও ভয়ঙ্কর হলো এগুলোই যদি তফসিল ঘোষণার আগের চিত্র হয়, তাহলে তফসিলের পর কি হবে? রাজনৈতিক বাস্তবতাও বদলে গেছে। আওয়ামী লীগ সরকার পতনের পর এখন কার্যক্রম স্থগিত, দলটির অংশগ্রহণ নিয়েও প্রশ্ন। অন্যদিকে নিষিদ্ধ হলেও জামায়াত আবার সক্রিয়, প্রার্থী তালিকাও প্রকাশ করেছে। নতুন জোট গণতান্ত্রিক সংস্কার জোট ঘোষণা দিয়ে মাঠে নেমেছে। এতগুলো দলের আলাদা আলাদা স্বার্থ, আলাদা উত্তেজনা, সব মিলিয়ে নির্বাচন এখন যেন রাজনৈতিক দাবার ছক, যেখানে এক চালেই বদলে যেতে পারে দেশের নিরাপত্তা পরিস্থিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সজ্জাদ সিদ্দিকীর ভাষায়, নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে সে দায় পুরোপুরি সরকারের। রোডম্যাপ পরিষ্কার না থাকায় উত্তেজনা আরও বাড়ছে। লেভেল প্লেয়িং ফিল্ড নেই, আওয়ামী লীগ নেই, বিএনপির শীর্ষ নেতৃত্ব হাসপাতালে বা দেশের বাইরে। চারদিকে যে অবিশ্বাস তৈরি হয়েছে তা সহিংসতার ঝুঁকি বাড়াচ্ছে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী বলছে তারা প্রস্তুত। আইজিপি বাহার আলম জানিয়েছেন তফসিলের পর সংঘাত বাড়তে পারে, কিন্তু পুলিশ প্রস্তুত। ঢাকার পুলিশ কমিশনারের দাবি, এখনও সবকিছু নিয়ন্ত্রণে আছে। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, নিয়ন্ত্রণে আছে সত্যি, নাকি তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়বে রাজনৈতিক রণভূমি?
এখন দেশ তাকিয়ে আছে তফসিল ঘোষণার মুহূর্তে আসলে কি ঘটবে। উত্তপ্ত রাজনীতির আগুন কি আরও বাড়বে, নাকি শেষ পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণই হবে? সব প্রশ্নের উত্তর পেতে এখন শুধু সময়ের অপেক্ষা। এদিকে মাইকে ঘোষণা দিয়ে গণপিটুনি, এক যুবক নিহত। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে তাকে গণপিটুনি দেয়া হয়েছে। আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার হাজিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হাজিপুর গ্রামের মন্দার বাড়ির দরজার সামনেই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ফখরুল ইসলাম ওরফে মঞ্জু, ২৫। তিনি চৌমোহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পৌর হাজিপুর গ্রামের রোহন মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি ৪টি মামলা রয়েছে। এর মধ্যে ২টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও তিনি পলাতক ছিলেন। হাজিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশের সদস্য মোহাম্মদ রাশেদ প্রথম আলোকে বলেন, আজ সকালে হাজিপুর ১ নম্বর ওয়ার্ডের আব্দুল মোতালেবের ছেলে মিজানুর রহমান বাড়ি থেকে বের হয়ে অটোরিকশায় করে চৌমোহনী যাচ্ছিলেন। এই সময় ফখরুল তার গতিরোধ করে চাঁদা দাবি করেন। বিষয়টি নিয়ে দুজনের বাকবিতণ্ডার এক পর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করা হয়। মুহূর্তের মধ্যে গ্রামবাসী জড়ো হয়ে ফখরুলকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাশেদ আরও বলেন, গণপিটুনিতে ফখরুল নিহত হলে তার লাশ হাজিপুর ও শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী ৩ রাস্তার মোড়ে সড়কের পাশে ফেলে রাখা হয়। খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরক্ষিত প্রতিবেদন তৈরি করেছে। এরপর লাশটি থানায় নিয়ে যায়। হাজিপুর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও চৌমোহনী বাজারে ব্যবসায়ী আব্দুল মোতালেব বলেন, আমার ছেলে বাড়ি থেকে ২০,৫০,০০০ টাকা নিয়ে দোকানে যাচ্ছিল। পথে অটোরিকশা থেকে নামিয়ে কিছু টাকা ছিনিয়ে নেয় ফখরুল। এই সময় আমার ছেলেকে মারধর শুরু করলে তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে ফখরুলকে গণপিটুনি দিয়েছেন। এই সময় ফখরুলের মৃত্যু হয়। তারপর ফখরুলের স্বজনেরা আমার বাড়িঘরে হামলা ভাঙচুর চালিয়েছেন। তবে নিহত ফখরুলের চাচাতো ভাই মোহাম্মদ হাসান অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে ফখরুলকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। হাসান বলেন, ফখরুল তার বোন রেহানা আক্তারের বাড়ি থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এই সময় ১৫-১৬ জনের একদল লোক তাকে আটক করে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছেন। জানতে চাইলে বেগমগঞ্জ থানার অফিসার মোহাম্মদ আব্দুল বারী প্রথম আলোকে বলেন, ফখরুল এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তিনি ২টি মামলার পলাতক আসামি। সকালে তিনি এক ব্যক্তির কাছে চাঁদা দাবি করেন, এতে ঝামেলা বাধে। এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে তাকে গণপিটুনি দিয়েছেন। এই সময় তার মৃত্যু হয়েছে। ওসি আরও বলেন, লাশটি উদ্ধার করে ময়নান্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। সর্বশেষ, চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই চলবে বলেছেন হাসনাত। ন্যাশনাল সিটিজেন পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আজকে চাঁদাবাজ আগামীর দিনের টেন্ডারবাজ। চাঁদাবাজরা কিছুদিন পর মানুষের ঘরের ইট খুলে নিয়ে যাবে। তাই চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। প্রয়োজনে ৩০০ ভোট পাব, কিন্তু চাঁদাবাজদের কাছে মাথা নত করব না। রাজমিস্ত্রি ও খেটে খাওয়া মানুষগুলো আমার বাবার বন্ধু। এবার তারাই হবে আমার নির্বাচনের এজেন্ট, কারণ তাদের সন্তান এবার নির্বাচনে দাঁড়িয়েছে। মা বাবার এই ভোট তাদের সন্তানের পক্ষেই হোক। রবিবার রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকুট বাজারে উঠানে রাজনীতি শীর্ষক এক উঠান বৈঠকে তিনি এইসব কথা বলেন। হাসনাত বলেন, আমার মায়েরা বোনেরা রোজা রেখে আমাকে ভোট দিতে আসবে। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ভাই বোনেরা আমার জন্য কাজ করবে। প্রবাসে থাকা ভাইয়েরা ফোনে ভোট দেওয়ার জন্য পরিবারকে বলে দিয়েছেন। এখন যদি কেউ মনে করে লাঠি দিয়ে দেশ চালাবে, শেখ হাসিনার কথা মনে আছে তো? এই চুপা নেতাগিরি বাংলাদেশে আর চলবে না। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, কেননা আমরা যারা নেতা বানাই, নেতারা কখনো আমাদের মানুষই মনে করে না। নেতার জন্য বিশেষ ব্যবস্থা, বিশেষ চেয়ার, বিশেষ প্রোটোকল, এই বিশেষ মানুষকে আর আমরা সাধারণ মানুষের নেতা হিসেবে মানব না। দেবিদ্বার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, মোহাম্মদ মুজিবুর রহমান, ওসমান গনি মোল্লা ও শামীম কাউসার।